প্রথমেই কবিতা উৎসব এডি ক্রিয়েশনের সকল দর্শক বন্ধুদের নমস্কার জানিয়ে আজকের ধারাবাহিক সম্পাদকের সিন্ধুক খুলে অনুষ্ঠান আরম্ভ করতে যাচ্ছি। আজকের পর্বে রয়েছে বরাকের নতুন দিগন্ত সাপ্তাহিকের 13 মার্চ থেকে 19 মার্চ এই সপ্তাহের অতি সংক্ষিপ্ত আলোচনা। বরাকের নতুন দিগন্ত সাপ্তাহিক শিলচর সাহাপাড়ার রুট থেকে নিয়মিত অনলাইন অফলাইন হিসেবে বের হচ্ছে। এই পত্রিকার সার্বিক দায়িত্বে রয়েছেন প্রধান সম্পাদক হিসেবে কবি ও প্রকাশিকা মিতা দাস প্রকেষ্ট। তার দক্ষ সম্পাদনায় একটি ভালো কাগজ হয়ে উঠেছে। ইউটিউবে বিস্তারিত আলোচনা করার অবকাশ নেই, তাই এই সংখ্যার অতি সংক্ষিপ্ত আলোচনা করতে যাচ্ছি। বরাকের নতুন দিগন্ত সাপ্তাহিক সম্পর্কে আমাদের অতি প্রিয় কবি ও তাত্ত্বিক লেখক প্রাক্তন উপাচার্য কি অনুভূতি ব্যক্ত করেছেন তা পড়ে নিচ্ছি। তিনি লিখেছেন, তিনি বিনাশী আলো রয়েছে অনির্বাণ। প্রান্তিক শহর শিলচর থেকে প্রকাশিত কোন সাহিত্য পত্রিকা যখন অজস্র প্রতিবন্ধকতা আপন সামর্থ্যে পেরিয়ে যেতে যেতে 1000তম সংখ্যা প্রকাশ করে, তা হয়ে ওঠে অনন্য সংকেত। বরাকের নতুন দিগন্ত সার্থকনামা সাংস্কৃতিক সংবাদ হিসেবে আমাদের প্রাণিত করে। এই বার্তা দেয়, তিনি বিনাশী আলো রয়েছে অনির্বাণ। বরাকের নতুন দিগন্ত আজ উদ্ভাসিত হচ্ছে জ্যোতির্ময় দিগন্ত লেখা হয়ে। আগামী দিনগুলোতেও এমনি দেদীপ্যমান থাকুক। এই পত্রিকাকে আর অনেকেই শুভেচ্ছা অভিনন্দন জানিয়েছেন নীলকমল দাস সাংবাদিক এবং গল্পকার স্বপ্ন ভট্টাচার্য। এই পত্রিকাকে নিয়ে যার অনুভূতি লিখেছেন এইভাবে, তার লেখা রয়েছে কথা, আমরা মেয়েরাও পারি। একজন লেখাকর্মী হিসেবে আমি মিতাকে জানাই লাল গোলাপের শুভেচ্ছা। এইভাবে পত্রিকা নিয়ে অনেকেই শুভকামনা জানিয়েছেন, আমরাও পত্রিকার পাশে রয়েছি। তাহলে আজকের অতি সংক্ষিপ্ত আলোচনায় চলে যাচ্ছি। এই পত্রিকার সম্পাদক অত্যন্ত সমৃদ্ধ থাকে। এবার সম্পাদক রয়েছে আমাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সম্পর্কে, সেই সম্পাদক অংশ বিশেষ করে নিচ্ছি। এবারে সম্পাদকের বিষয় জনতার ঢল, গণতন্ত্রের স্পন্দন। এই সম্পাদকের শেষ অংশের কিছু অংশ পড়ে নিচ্ছি। ভারতের রাজনৈতিক ইতিহাসে বহুবার দেখা গেছে জনতার আবেগ ও আকাঙ্ক্ষায় সময় পরিবর্তনের পর নির্দেশ করেছে। সেই অর্থে বর্তমান ঘটনাকে বৃহত্তর প্রেক্ষাপটে দেখা প্রয়োজন। মানুষের আগ্রহকে ইতিবাচক শক্তিকে রূপান্তর করা এবং উন্নয়ন, সম্প্রীতি ও জাতীয় অগ্রগতির পথে তা ব্যবহার করা হওয়া উচিত সকলের লক্ষ্য। এই সম্বন্ধে শেষ অংশে রয়েছে বরাকের নতুন দিগন্ত 1000 সংখ্যার এই পর্বে দাঁড়িয়ে আমাদের মনে হয় গণতন্ত্রের প্রকৃত শক্তি কোনো ব্যক্তি বা দলের মধ্যে সীমাবদ্ধ নয়, তা নিহিত রয়েছে সাধারণ মানুষের বিশ্বাস ও অংশগ্রহণে। সেই বিশ্বাসকে সম্মান জানিয়ে, সত্য বলে স্বীকার করে মেনে নিয়ে ইতিবাচক রাজনৈতিক সংস্কৃতিকে সামনে রেখে দেশ যদি এগিয়ে যেতে পারে, তবেই জনতার এই দল সত্যিকার অর্থেই অর্থবহ হয়ে উঠবে। আমরা সম্পাদকের কথার সঙ্গে একমত। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এসেছিলেন শিলচর। আমরা দেখেছি মানুষের আবেগ, উচ্ছ্বাস এবং আনন্দ। তিনি নতুন অনেক প্রকল্প উদ্বোধন করে গেছেন। আমরা তার আগমনকে স্বাগত জানাচ্ছি। এখন পড়েছি এই সংখ্যার লেখা সম্পর্কে খুব অল্প কথায়। আমাদের প্রকৌশলগত ত্রুটি থাকায় আমরা বিস্তারিত আলোচনা করতে পারছি না, বারবার বিঘ্ন করছে। এবং এখানে
ঝড়ের যত লোডশেডিং হচ্ছে, তবুও আমরা চেষ্টা করছি যতটুকু পারি আলোচনা করতে। আত্মভুলানন্দ স্বামীর প্রবচন, মাতা পিতার আশীর্বাদ জীবনের শ্রেষ্ঠ পাওয়া। হ্যাঁ, ঠিকই, তিনি সবসময় আমাদের আত্মভুলানন্দ স্বামী আমাদের ইতিবাচক কথা বলেন, আমাদের নির্দেশ দেন। আমার তার লেখা থেকে আমরা দিশা পাই। অতি সংক্ষিপ্ত আলোচনায় তার এই দিশা রয়েছে। তার লেখা থেকে আমরা অনেক কিছু জানতে পারি। আত্মভুলানন্দ স্বামীর মাতা পিতা আশীর্বাদ জীবনের শ্রেষ্ঠ পাওয়া একটি ভালো লেখা। বিশেষ দত্তজ্যোতি বরাকের বিরোধী রাজনীতিতে নরেশের ড্রাইভার কার আত্মবিশ্লেষণী লেখা। এর লেখা থেকে আমরা অনেক কিছু জানতে পেরেছি। আমরা নিজে সচেতন হতে হবে। তিনি আত্মবিশ্লেষণ করেছেন। এই সঙ্গে যাদের কবিতা সমৃদ্ধ হয়েছে তারা হলেন কৃষ্ণ কুসুম পাল, আগরতলা থেকে লিখেছেন সুখ স্বপ্নের শান্তি শ্মশান, অত্যন্ত ভালো লেখা। কুচবিহার থেকে লিখেছেন অশোক কুমার ঠাকুর, মাতৃভাষা দিবস। মাতৃভাষা নিয়ে তার আবেগ এই কবিতার মাঝে আমরা দেখতে পাচ্ছি। সাগরিকা মানুষ চক্রবর্তী ঝরঝরে গদ্যে একটি সুখবাদ্য গল্প। গল্পের প্রথম দিকে সাগরিকার জীবনের সংগ্রামের কথা রয়েছে। একটি ধারাবাহিক গল্প, একটা ভালোবাসার গল্প আমরা পাচ্ছি। বিদুল চক্রবর্তী নীরবতার ভাষা। মৃদুল চন্দ্র রায় লিখেছেন ফিরাও কাণ্ডগান। একটি ভালো কবিতাগুলো হয়েছে। কবিতার মাঝে আমরা অনেক একটা বার্তা পেয়েছি। গীতিকার নির্ভয় মজুমদার গীত রচনা করেছেন। তার গীতের পংক্তিগুলি সুন্দর। অর্চনা ফাল্গুন দিনে কবিতার মাঝে ডিকশন এনেছেন, বারবার রিপিটেশন করে ডিকশন করে কবিতাকে নতুনভাবে উপস্থাপন করেছেন। ছড়াছড়ে তিনি কবিতা লিখেছেন। মানিক চক্রবর্তী বিবেশের নারী, নারীদের অবস্থান সম্পর্কে তার কবিতা আমরা পেয়েছি। অনেক সেই নারীর ছবি এবং সেই ঘটনার ছবি আমরা কবিতার মাঝে পাচ্ছি। কলমচুদি পুলিশের ব্যানারে মাতৃভাষা হিসেবে আমরা কবিতা পেয়েছি। বড় নতুন দিগন্ত বনায়ন সংখ্যার মতো সমৃদ্ধ হয়েছে। প্রকৌশলগত ত্রুটির জন্য আমরা সকল লেখা পড়তে পারিনি, তবু আমরা চেষ্টা করছি। এই সংখ্যার কবিতাগুলো আমরা পাঠ করতে পারিনি, বারবার লোডশেডিং হয়ে যাচ্ছে, আমাদের রেকর্ডিং এর বিঘ্ন ঘটে যাচ্ছে। তাই আমরা কিছু কিছু স্পর্শ করে গেছি মাত্র। শিলাবতী চরের বৃত্তান্ত অনেকে শুনতে চান পর্বের সম্পূর্ণ অংশ, তবু আজকে আমি পড়ে নিচ্ছি। যদিও লোডশেডিং হচ্ছে তবু আমি পড়ে নিচ্ছি। শিলাবতী চরের বৃত্তান্তের এই সংখ্যার যা রয়েছে, তাই এটা ইন্দুপ্রভা এবং গোবিন্দচন্দ্রের নিয়ে লেখা। কাছে রাজ পরিবারের শেষ রাজা গোবিন্দচন্দ্র নারায়ণ এবং রাজমাতা ইন্দুপ্রভার জীবনগিরি উপন্যাস। কাছে শেষ রাজা ছিলেন গোবিন্দচন্দ্র নারায়ণ। গোবিন্দচন্দ্র নারায়ণ ছিলেন শাক্ত, ইন্দুপ্রভা ছিলেন বৈষ্ণব। তাই মানসিক অন্তর্দ্বন্দ্ব তাদের মধ্যে ছিল, কিন্তু তবুও তারা কিভাবে রাজ্য শাসন করেছিলেন তা রয়েছে। বারবার বিঘ্ন ঘটেছে, তাদের শত্রুতা ঘটেছে, নানান ভাবে তারা লাঞ্ছিত হয়েছে, চক্রান্ত হয়েছে গোবিন্দচন্দ্র নারায়ণে, এবং শেষ পর্যন্ত তিনি আত্মহত্যা মারা যান হরিটিকর স্থানে। 3 বার রাজ্য বদল হয়েছিল। একবার ছিলেন খাসপুরে, একবার ছিলেন ধূপপাতিলে, এবং পরে বধুপুরের কাছে হরিটিকরে। এই 3 জায়গা নিয়ে শিলাবতী চরের বৃত্তান্ত। কাশপুর থেকে যখন তারা দুধপাতে চলে আসেন, সেই ঘটনার একটুখানি ছবি পর্বে রয়েছে। বিশেষ সৈনিক ও মদন সৈনিকের কাছ থেকে দুধপাতের গ্রাম সম্পর্কে সবকিছু বিস্তারিত জেনেছেন রাজমাতা ইন্দুপ্রভা। খাসপুরের রাজবাড়ি নিরাপদ নয়, বারবার রাজবাড়ির অন্দরমহলের নানা ঘটনা থেকে তিনি বিদ্রোহীদের একটা চক্র এই রাজবাড়ির ভেতর আছে, এটাকে নিশ্চিন্ত, এরা তাদের ঘনিষ্ঠ আত্মীয়, কিন্তু কোনো প্রামাণ্য সূত্র হাতে নাতে না পাওয়ায় ধরতে পারছেন না তিনি। তাই তাদেরকে শাস্তি দিতে পারছেন না। এরা খুব চতুর। এদের মাঝে
রাজবৈদ্য বিভাস বৈদ্যের ছেলে সুকুমা বৈদ্য আছে। গুপ্তচর বিশু সৈনিক মহারানী ইন্দুপ্রভাকে এই কথা বলেছেন যে কোনো না কোনোভাবে যুক্ত হয়ে আছেন সুকুমা বৈদ্য, কারণ তার গতিবিধি সন্দেহজনক। এই সেদিন বৈকালিক ভ্রমণ করে রাজবাড়ির অন্দরমহলের লাগোয়া মনোরম বাগানে হাঁটছিলেন মহারাজা গোবিন্দচন্দ্র নারায়ণের। ঠিক তখনই একজন পুরে বারান্দা থেকে তীর ছুরি দিয়ে পালিয়ে যায়। না, একটু যেন বেঁচে গেলেন গোবিন্দচন্দ্র নারায়ণ। কি ভীষণ কাণ্ড! তারপর নানা তল্লাশি জিজ্ঞাসাবাদ করেও কিছু জানতে পারেনি রাজমাতা ইন্দুপ্রভা। এমনিতেই মহারাজা গোবিন্দচন্দ্র নারায়ণ অসুস্থ, মনের দিক থেকেও দুর্বল, তাই ইন্দুপ্রভাকে রাজকার্য ও অন্দরমহলের সব কিছু তাকে দেখতে হচ্ছে। শনিবার সবাইকে ডেকেছিলেন রাজমাতা ইন্দুপ্রভা মন্ত্রণা কক্ষে। কিভাবে রাস উৎসব করবেন পরামর্শ সহযোগিতা চাইছেন অগ্রজ অনুজের কাছে। সেই বৈঠকি সভায় আপত্তি জানায় সুখময়। কেন তার আপত্তি ও ভীষণ বিরক্তি তাদের প্রতি? এত স্পর্ধা হলো থেকে? সে বলে কিনা আমাদের পরম্পরার স্বার্থ, আমাদের পূর্বপুরুষ বলি যাগযজ্ঞ করে আসছেন, আমরা শক্তির উপাসক। এইভাবে বৈষ্ণব বিনয়ে কীর্তন চলে না। তখন সেখানে ছিলেন ললিতা ঋষি। তিনি দমকে সুখময় দিকে তাকিয়ে বলেন, এত কথা থেকে পাস? চুপ কর সুখময়, এটা আনন্দ মাটি করে দিস না। আমার তিনকাল গিয়ে এককালে ঠেকেছে, শেখাতে আসিস না। তারপর অল্প কিছুক্ষণ থেমে ললিতা ঋষি ইন্দুপ্রভা মহারাজা গোবিন্দচন্দ্র নারায়ণ দিকে তাকে সুর পাল্টে মৃদু শুনে বললে, আমাদের সবার মত আছে রে বাছা, তোমরা যেভাবে অন্যবার করিস এবার সেইভাবে উৎসব কর, বিধি তিথি মেনে। ললিতা ঋষিকে সমর্থন করে নগরপাল মূর্তি বর্মন দাঁড়িয়ে বলল, ললিতা ঋষি সুর টেনে, আমরা সবাই একমত রাজমাতা। সবার সবচেয়ে বয়োবৃদ্ধ ললিতা ঋষিকে সবাই মান্য করে, কেউ তার বিরুদ্ধাচরণ করতে সাহস পায় না। সেখানে সবাই আর কেউ আপত্তি করেনি। কিন্তু তখন সেখান থেকে গটগট করে সুখময় বৈদ্য, রাজপুরোহিতের ছেলে মনোহর চক্রবর্তী, তুলে পণ্ডিত সুনামী মৈত্র ও এই সভা থেকে উঠে চলে যায়। সেই থেকে তাদের গতিবিধির ওপর নজর রাখতে গুপ্তচর বিশু সৈনিক ও গুপ্তচর মধুসৈনিককে নির্দেশ দিয়েছেন মহারানী ইন্দুপ্রভা। প্রতি দোল পূর্ণিমায় রাস উৎসব হয়। পালা গায়কেরা পালা গান করে। চাষির ছেলে মেয়েরা রাধাকৃষ্ণ গোপাল কৃষ্ণ সেজে রাজবাড়িতে আসে। মহারাজা গোবিন্দচন্দ্র নারায়ণ তাদের নানা উপহার সামগ্রী দিয়ে পুরস্কৃত করেন। এই দুলে কীর্তনভোগ আরতি ছাড়াও গান করেন মহারাজা গোবিন্দচন্দ্র নারায়ণ ও রাজমাতা ইন্দুপ্রভা। গরিব প্রজারা ভেদভাব জাতপাত বলে সবাই মিলে কি আনন্দ হয়, যেন স্বর্গপুরী নেমে আসে ধরা তোলে। ইন্দুপ্রভা নিজ হাতে স্বাস্থ্য মেনে রাধাবল্লভকে নতুন বস্ত্র দিয়ে পরিধান করান এবং নানান অলঙ্কার দিয়ে সাজিয়ে দেন গোপালকে। রাধাকে বিধিবদ্ধ নিয়মে স্নান করান তিনি। রাধাবল্লভের নৈবেদ্যের প্রসাদ ধনী গরিব সবাই পায়। রাজবাড়িকে রঙে নতুনভাবে সাজিয়ে তোলা হয়। অগ্রজদের প্রণাম করে আশীর্বাদ নেন, পায়ে আবির দেন রাজমাতা ইন্দুপ্রভা ও মহারাজা গোবিন্দচন্দ্র নারায়ণ। অনুজদের মাথায় গালে মুখে আবির দিয়ে শুভেচ্ছা জানান। প্রাণচাঞ্চল্যে আবার নতুন উদ্যমে সঞ্জীবিত হয় সবাই। রঙে রঙে আনন্দে ভেসে ওঠে রাজবাড়ি। খুশির বন্যায় ভেসে যায় রাজা, খুশির বন্যায় ভেসে যায় রাজ্য। ইন্দুপ্রভা এইরকম চান। সেই আনন্দ ঘন উৎসবকে ভণ্ডুল করে দিতে চাইছে এরা। উত্তর কাতারের বিদ্রোহী তুলারামের লোক কি এরা? সুখময়ের কথায় বিদ্রোহের সুর পাচ্ছেন তিনি। সুখময় ডিঙ্গি নৌকার কারিগর ব্যবসায়ী। যে সব নৌকো দিয়ে খেয়াঘাটে পারাপার হয় সেই নৌকোগুলো তার কাছ থেকে কেনা হয়। যেসব নৌকো দিয়ে খেয়াঘাটে পারাপার হয় সেই নৌকোগুলো তার কাছ থেকে কেনা হয়। সুখময় গোবিন্দচন্দ্র নারায়ণের কৃষ্ণিত ভাই।
দীর্ঘদিন থেকে পিসে মশাই রাজবাড়ির অন্য মহলে আছেন। তিনি বিভাস রাজবৈদ্য, তাই সবার ঘরে তার প্রবাসাধিকার আছে। এবারে মহারাজার নানান রকম ব্যায়ামের তিনি যে চিকিৎসক শশীভূত দেখছেন হিন্দু বাবা। আজ এখানে শেষ করছি। আমাদের প্রকৌশলগত ত্রুটি রয়েছে, উপস্থাপনা খামতি রয়েছে, তবু দেশে বিদেশে হাজার হাজার দর্শক অনুষ্ঠান দেখে থাকেন। আপনি দেখুন, দেখতে থাকুন, ভালো লাগবে। আমাদের